নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের ছোট গল্প গিল্টি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প গিল্টি। একটি যৌথ ব্যবসায় ফেল পড়ার কাহিনী লিখতে বসেছি। শুরু করেও কিন্তু বুঝতে পারছি না এটা শেষ অবধি গল্প হবে কিনা। দেখা জিনিস আর শোনা কথার ছাঁটকাট সেলাই করি, গল্প বলে চালাই। জিনিস তৈরি হয়ে গেলে কখনো কাপড়ের টুকরো বাঁচে, কোনো কাজে লাগে না, কলের দুধারে জড়ো হয়। কিছু হাওয়ায় ওড়ে, কিছু ঝাঁট দিয়ে ফেলি, দু এক টুকরো তুলেও রাখি যদি কোনোদিন জোড়াতালির কাজে লাগে। এই লেখাটা মূলে তেমনি একটা কাপড়ের টুকরো, পরে দরকার হবে ভেবে তুলে রেখেছিলুম। আজও তোলা আছে। রং জ্বলে গেছে, বুনট জীর্ণ হয়ে এসেছে। পাছে সব যায় সেই ভয় এটাকে আজ নামিয়ে নিয়েছি। কলম নিয়ে বসেছি, যেমনটি দেখেছি তেমনই লিখব বলে। এখনো সন্দেহ আছে হয়তো লেখাটা বিবৃতি মাত্র হবে, বড়জোর ধাঁধা। প্রথমে কার কথা লিখি, সীতার না সলিলবাবুর? দুজনের মধ্যে সলিলবাবুকে আগে দেখেছিলুম, সুতরাং তাকে নিয়েই আরম্ভ করা যাক। সীতারাম ঘোষ স্ট্রিটের সেই মেশটিতে আমাকে দেখে প্রথম দিন সলিলবাবু খুশি হননি। চিলেকোঠায় একলা থাকতেন, নতুন রুমমেটটিকে উৎপাতের মতো মনে করেছিলেন। আপনাকে এখানে এনে ঢুকিয়েছে বুঝি? ম্যানেজার বেটা দেখছি সব ভরে ফেলতে চায়, দুদিন বাদে মাছি বসবার জায়গাটুকুও থাকবে না। তা মহাশয় কি টেম্পোরারি না একেবারে পার্মানেন্ট সেটেলমেন্ট করে এলেন? বললুম, টেম্পোরারি। রেলের চাকরি, আমিনগাঁও থেকে বদলি করেছে লখনৌ। মাঝখানে কিছুদিন কলকাতা থাকতে হবে। বললেন, ও বুঝলুম, নিশ্চিন্ত হয়েছেন, হয়তো প্রীত, কেননা গামছা কাঁধে নিচে নেমে গেলেন। খানিক পরেই কলতলা থেকে গুনগুন গলা ভেসে এলো, সুরটা চিনলুম, হে ক্ষণিকের অতিথি। এসব পার্টিশানের অল্প কিছুদিন পরের কথা। সলিলবাবুকে কিন্তু আমার ভালো লেগেছিল। কোট পাতলুন পরে যখন সিঁড়ি দিয়ে নেমে যেতেন মনে হতো রীতিমতো সুপুরুষ। চশমার নিচে চোখ দুটি বুদ্ধিদীপ্ত। খালি গায়ে খাটিয়ায় শুয়ে যখন বিড়ি টানতেন তখন আবার অন্য রূপ। লুঙ্গিটা ঢিলে করে অধমাঙ্গে কোনো মতে জড়ানো, কোমরে কষির দাগ, শুকনো ঘায়ের মতো, সেতির ছিটের মতো, পাঁজরার হাড় গোনা যায়। চশমাটা বালিশের পাশে খুলে রাখা, নিষ্প্রভ ঈষৎ প্রথিত চোখের কোলে কালি স্পষ্ট। সলিলবাবু কি করতেন কখনো টের পাইনি। একদিন সকাল সকাল বেরিয়ে যেতেন, ফিরতেন বেলা গড়িয়ে। কোনোদিন বা বিকালে বেরুতেন, হয়তো ফিরতেন হয়তো ফিরতেন না। অন্তত কখন ফিরতেন আমি টের পেতুম না, কেননা ঘুমিয়ে পড়তুম। সকালে উঠে অনেকদিন দেখতুম ওপাশের খাটে মাথা অবধি মুড়ি দেওয়া একটা মানুষের দেহের আভাস থেকে থেকে নাক ডাকছে। এমনও দেখেছি দিনের পর দিন সলিলবাবু ঘর থেকে আদৌ বের হলেন না। মাঝে মাঝে চাদরের বাহিরে মুখ বার করতেন, শুধু চা টোস্ট খেতে। দেখতে পেতুম একগাল দাড়ি, ফোলা ফোলা চোখ, হলদে ছোপ লাগা দাঁত। তারপর একদিন দাড়ি কামিয়ে স্নো ঘষে ধবধবে জামা কাপড়ে ফিটফাট হয়ে বের হলেন। হলেন তো হলেন, 3-4 দিন তাঁর টিকি দেখা গেল না। শুনতুম বিজনেস আছে, সেটা যে ফলাও কিছু নয় বুঝতে অসুবিধা হতো না, কেননা মেসের পাওনা বাকি রেখে ম্যানেজারের সঙ্গে কুৎসিত ভাষায় ঝগড়া করতেন। সিকিটা আধুলিটা ধার নিয়ে ভুলে যেতেন। মিল বন্ধ হলো তো টানা উপোস দিলেন। ওজোর দিতেন শরীর খারাপ। প্রথম দিকে এসব বুঝতুম না। সকাল সকাল নাকে মুখে দুটি দিয়ে কাজে যাচ্ছি, সলিলবাবু তখনও বিছানায় হাই তুলছেন। বলতুম, বেশ আছেন মশাই, হিংসে হয়, পরের গোলামি করবার জন্য ছুটোছুটি নেই। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসতেন সলিলবাবু। যা বলেছেন এই একটা মহাসুখ, কারোর পরোয়া নেই।
বলেই অস্বাভাবিক জোরে হেসে উঠতেন। সেই জোরটুকুকে খাঁটি মনে হতো না। ফাঁকিটা ধরে ফেলতে আমার অবশ্য বেশি দেরি হয়নি। বোধহয় কোনো একটা ছুটির দিন হবে। শুনলাম সলিলবাবু আজ খাবেন না, জ্বর হয়েছে। আগের দিন রাত্রে ম্যানেজারের সঙ্গে তার কথা কাটাকাটির খবর জানতুম। আজ সকালেই ভদ্রলোককে চাদর মুড়ি দিয়ে পড়ে থাকতে দেখে কপালে হাত দিয়ে দেখতে গেলুম। দেখি কত জ্বর। কি হিংস্রভাবে সলিলবাবু আমার হাতটা ঠেলে দিলেন, আজও মনে আছে। বোধহয় আঙুলে ওর নখের কয়েকটা আঁচড় বসে গিয়েছিল। প্রথমে অপ্রতিভ, পরে বিরক্ত হয়ে বললুম, জ্বর হয়েছে তবে ডাক্তার দেখান না কেন, ওষুধ খান। চাদরের নিচে মাথা টেনে নিয়ে সলিলবাবু বললেন, এ জ্বরে ওষুধ লাগে না। বিকালে অফিস থেকে ফিরে আমাদের ঘরেই কিছু চা, ডিম, খাবার ইত্যাদি আনিয়ে নিলুম। মিটমিট করে চেয়ে সলিলবাবু বললেন, কি ব্যাপার, মহাভোজ্যে? খুব খিদে পেয়েছে, আসুন না, আপনিও আসুন। সলিলবাবু তাড়াতাড়ি চাদরের ভিতরে মুখ টেনে নিলেন। ভয়ের ভাব দেখালেন, আসলে কিন্তু সেটা সংকোচ। আমার জ্বর হয়েছে বলিনি? এ জ্বরে চা জল খাবার খেলে কিছু হয় না, আসুন। সলিলবাবু এলেন, কিন্তু খেতে বসে তাঁর আর বাঁধো বাঁধো ভাব ছিল না। চায়ের বাটি এক চুমুকে শেষ করলেন, ডিমটা গিললেন এক গ্রাসে। দাঁতে কড়া করে সেঁকা টোস্ট ভাঙার মচমচ শব্দ শুনলুম। অস্নাত অক্ষৌরীকৃত রুক্ষ মুখটা যেন একটা ক্ষুধিত জন্তুর। হাতের তেলোতে মুখ মুছে সলিলবাবু কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইলেন। সে চোখে কৃতজ্ঞতা ছিল না, প্রীতিও না, কিছুটা কৌতূহল হয়তো ছিল, বেশিটাই অবিশ্বাস। আয়নার সামনে শিথিলবাস প্রসাদনরত মেয়েরা হঠাৎ কারোর পায়ের শব্দ শুনে যে চোখে পিছন ফিরে তাকায়। সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বলেনি। ধীরে ধীরে কর্কশ রেখাকটি মিলিয়ে গিয়ে সলিলবাবুর মুখে কোমলতা ফিরে এলো। ঈষৎ ভাঙা কিন্তু চাপা গলায় ওকে বলতে শুনলুম, আপনি খুব চালাক লোক মশাই, আপনার নিশ্চয় খিদে পায়নি, আমার জন্যই আজ এসব আনিয়েছিলেন। প্রতিবাদ করলুম না। কি মোহ আছে মেসের এই কানা ঘরে হেমন্তের ধোঁয়া বোবা সন্ধ্যার। অপরিচিত মানুষও কাছে আসে। অনেক পরে আস্তে আস্তে বললুম, বিজনেসে আপনার বোধহয় সুবিধে হচ্ছে না সলিলবাবু, আপনি বরং একটা চাকরি নিন। এর জবাবে সলিলবাবু আমার হাত জড়িয়ে ধরবেন ভাবিনি। মুখের কাছে মুখ এনে বললেন, আছে আছে আপনার খোঁজে? পাইয়ে দেবেন একটা চাকরি? আমি নিজে তো কোনো চেষ্টা বাকি রাখিনি। সেদিন সলিলবাবু ওর বুকের উপরটার মতো ভিতরটাও নিরাবরণ করে দিয়েছিলেন। আবরু লুকোচুরি ছিল না। চাকরি তো সলিলবাবু একটা করতেন আগে, জগন্নাথ ঘাটের কোনো স্টিমার কোম্পানিতে। পার্টিশনের পরে পূর্ববঙ্গের ইউনিট আলাদা হলো, এদিককার ব্যবসায় ভাঁটা পড়ল। সলিলবাবু একদিন অফিসে গিয়ে শুনলেন তাঁর এবং আরো কয়েকজনের চেয়ার বাড়তি হয়েছে। এদিকে বিধবা বোন চলে এসেছে ছোট একটি ছেলের হাত ধরে। ছোট ভাই কলকাতায় সলিলবাবুর কাছে থেকে কাজকর্মের চেষ্টা দেখত। সে পড়েছে শক্ত অসুখে। প্রথমে সন্দেহ হয়েছিল, পরে নিশ্চিত জানা গেল টিবি। বোনকে কোথায় রাখেন, ভাইকে হাসপাতালে দিতে হবে তার তদবির করেন না চাকরির। শেষ পর্যন্ত দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় বোনের একটা জায়গা যদি বা হলো, তারা আবার ছেলেটিকে রাখতে চায় না। আসলে ওদের ইচ্ছে বিমলাকে যদি দুমুঠো খেতে দিতেই হয় দস্তুর মতো খাটিয়ে নিতে হবে। সে রাঁধবে, বাসন না মাজুক, দরকার হলে ছেলে ধরবে। নিজের ছেলে থাকলে পরের ছেলের দিকে নজর দেবে কখন? অনেক বলে কয়ে সলিলবাবু ওদের তাতেও রাজি করালেন। এমনকি ওই আত্মীয়দেরই সুপারিশে ভাইয়ের জন্য হাসপাতালে একটা সিটেরও ব্যবস্থা হলো। কিন্তু তার খরচ জোগাতে তার নিজের মুখে এখনো রক্ত উঠছে। টুকটাক কাজ যা করেন তাতে আপনার পেট চালানো দায়। বিজনেসটা ভুয়ো। কত ভুয়ো সেটা সীতাকে দেখার আগে টের পাইনি। সলিলবাবু কিন্তু পরদিন থেকে আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছিলেন। সকালে উঠেই জিজ্ঞাসা করেছিলাম, কেমন আছেন সলিলবাবু? তিনি জবাব দেননি। পাশ ফিরে দেওয়ালের দিকে মুখ রেখে শুয়েছিলেন। আরও দু চারটে কথা জিজ্ঞাসা করেও তার সাড়া পাইনি। অবাক হয়েছিলুম, একটু অপমানও বোধ করে থাকব।
পরে নিজেই ভেবে ভেবে ওর বিসদৃশ আচরণের কারণ খুঁজে পেয়েছিলুম। কাল সন্ধ্যার অন্ধকারে যার কাছে কিছু গোপন রাখেননি, আজ সকালের আলোয় তার মুখের দিকে চাইতে পারছেন না সলিলবাবু। এই উট পাখি রীতি ভালো করেই চিনি। নিজেকে ক্রমাগত ধিক্কার দিচ্ছেন সব বলে দিয়েছেন বলে, সব জেনেছি বলে আমাকে রোষ ঘৃণার রূপ নিয়েছে। আমাকে সলিলবাবু সহজে ক্ষমা করবেন না। এর বোধহয় দিন 2 পরে সীতা এসেছিল। চিলেকুঠির দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, সলিলদা, সলিলবাবু নেই? তাড়াতাড়ি উঠে বসলুম। আছেন, বোধহয় নিচে গেছেন। সলিলবাবুর সিটটা দেখিয়ে বললুম, বসুন। সীতা। পরে জেনেছিলুম বলেই প্রথম থেকে নাম দিয়ে মেয়েটির উল্লেখ করতে পারছি। একটু দ্বিধা করল, তারপর বসল। শালীনতা বজায় রেখে যতটা সম্ভব ওকে ততটা দেখে নিলুম। রং ফর্সা, নাক কিছু চাপা, ঠোঁট ঈষৎ পুরু হলেও মুখশ্রী মোটামুটি, রোগা তবে স্বাস্থ্যহীন নয়। কপালে 2-1টি ব্রণ শুকিয়ে কালো হয়ে এসেছে। পাউডারের ছোপ কণ্ঠার ঘামাচি কটিকে ঢাকতে পারেনি। পরনে খেলো রঙিন একটা শাড়ি, একটু ক্রিমও বুঝি ঘষে এসেছে। তা আসুক, কিন্তু এসেন্স মাখতে গেল কেন? সলিলবাবু ফিরে এসে থমকে দাঁড়ালেন। কতক্ষণ এসেছ সীতা? এই মিনিট কয়েক। ইনি বললেন, তুমি নিচে গেছো, এখনই আসবে। ইনি? এতক্ষণে আমার দিকে সলিলবাবুর নজর পড়ল। মুখ পেশি কঠিন হল। শুকনো হেসে বললেন, ও, আপনি ঘরেই আছেন বুঝি? সেই সন্ধ্যার পর এই প্রথম সোজাসুজি আমার সঙ্গে কথা বললেন। নিজের ঘরে নিজে আছি এটা অপরাধ কিনা ঠিক বুঝতে না পেরে বিব্রত হয়ে উঠলুম। বোকার মতো হাসতেও হলো। তারপর কয়েক সেকেন্ড কারোর মুখে কথা নেই। সলিলবাবু গায়ে পাঞ্জাবি চড়ালেন। দেখা দেখি আমাকেও চড়াতে হলো। তিনি হাত দিয়ে চুল ঠিক করে নিলেন, আমিও করলুম। আর চোখে চেয়ে দেখলুম সীতা মাথা নিচু করে পায়ের নখে নিজের মন দেখছে। এরপরে ঘর থেকে বেরিয়ে আসতেই হয়। চৌকাঠের বাইরে পা দিতেই রূঢ় গলা কানে এলো, আমার চিরকুট তবে পেয়েছিলে? কিন্তু তোমাকে এখানে আসতে তো বলিনি। একটু সংকুচিত গলা শোনা গেল। কি করি? সেই মোড়টায় কোথা দিয়ে যেতে হয় কিছুতেই মনে পড়ল না যে। তাছাড়া মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে সবাই কেমন তাকাতে থাকে, আমার ভয় ভয় করে। জবাবে সেই নীরস গলা, আর তুমি বুঝি ভেবেছিলে মেসে এলে কেউ তাকায় না? কটাক্ষটা হয়তো আমাকে। তাড়াতাড়ি সরে পড়লুম। একটু পরে ওঁরাও বেরিয়েছিলেন। নিচে নেমে সলিলবাবু একটা রিকশা ডাকলেন। ছাদের কোণ থেকে দেখতে পেলুম। অন্যান্য দিন ঘুমিয়ে পড়তুম, সেদিন জেগেছিলুম। সলিলবাবু ফিরলেন, তখন 11টা হবে। অন্ধকারে জামাকাপড় বদলালেন। খাবার ঢাকা দেওয়া ছিল, ছুঁলেন না। শুয়ে পড়তে যাবেন, হঠাৎ কি দুর্বুদ্ধি হলো, ফস করে জিজ্ঞাসা করে বসলুম, বেড়ানো হয়ে গেল সলিলবাবু? সলিলবাবু চমকে উঠবেন জানতুম। অন্ধকারে ওর ফ্যাকাশে মুখটা যেন দেখতে পেলুম। আপনি এখনো ঘুমননি? না। সীতাদেবীকে বাসায় পৌঁছে দিয়ে এসেছেন? সলিলবাবু কতটা চটে যান পরখ করার দুঃসাহস মাথায় চেপেছিল। আশ্চর্য, ভদ্রলোক এতটুকু রাগ করলেন না। শীষ দিয়ে হিন্দি গানের একটা কলি গাইলেন। মেজাজটা যেন ফুর্তির ভেলায় ভাসছে। কাছে এসে আমার বিছানায় বসলেন। আবদার আর অভিমান মেশানো গলায় বললেন, সীতাকে জিজ্ঞাসা করলেন না তো? বললুম, ধরে নিয়েছি আপনার বান্ধবী, তাই অশোভন কৌতূহল দেখাইনি। পা দোলাতে দোলাতে সলিলবাবু কি যেন ভাবলেন। বান্ধবী? বান্ধবী নয়, ওর সঙ্গে আমার বিয়ে হবার কথা ছিল। নাকে চড়া চড়া পচা পচা গন্ধ এসে না লাগলেও বুঝতে পারলুম সলিলবাবু আজ কথা বলবেন। সন্ধ্যাবেলা ঝিরঝিরে বৃষ্টির পর গলিটা কাদা হয়ে ঘুমোচ্ছে। কনকনে হাওয়া কখন থেকে পিঠে সুড়সুড়ি দিয়ে চলেছে, তবু তাঁর সাড়া নেই। ঘরের আলো নেবানো, আমরা পরস্পরকে ভালো করে দেখতে পাচ্ছি নে। এই স্তব্ধ গম্ভীর পরিবেশে সেই সন্ধ্যার বাচালতা আবার ফিরে পেয়েছেন সলিলবাবু। বললেন, জানেন, আমাদের বিয়ে হবার কথা ছিল। পাছে সলিলবাবুর মোহ ভাঙে
সেই ভয়ে সন্তর্পণে জিজ্ঞাসা করলুম, হলো না কেন? হতো, চেনাশোনা কি আজকের? সীতা সলিলবাবুর দেশের মেয়ে। কলকাতায় চাকরি করতে আসবার পরেও দুজনের কতবার দেখা হয়েছে। স্টিমার কোম্পানিতে যখন কাজ করতেন, কতবার নানা ছুতোয় মালের জাহাজেই সলিলবাবু দেশে গেছেন। রীতিমতো রোম্যান্টিক ব্যাপার। তবু বিয়ে হলো না? বাধা দিয়ে জিজ্ঞাসা করলুম। মাথা নেড়ে নেড়ে সলিলবাবু বললেন, তবু হলো না। স্টিমার কোম্পানির চাকরিটাই গেল যে। ম্রিয়মান গলা, একটু আগেকার ফুর্তি চুপসে কখন বিষণ্ণ হয়ে গেছে, নাকি বিষণ্ণতাই ফুর্তির ছদ্মবেশ ধরে এসেছিল। করুণ সুরে সলিলবাবু বললেন, চাকরিটাই গেল যে, বেকার কি বিয়ে করে? কিছুদিন বাদে সীতারাও এখানে এলো। ওর বাবা স্কুলে কাজ করতেন। তা ছাত্ররাই রইল না তো কাঠের বেঞ্চিগুলোকে কি পড়াবেন? দুর্ভাবনা বড় বড় মেয়েদের নিয়েও। সলিলবাবু আবার গলা নামিয়ে নিলেন। আপনাকে বললুম বটে বেকার কি বিয়ে করে, কিন্তু আপনার কাছে লুকোব না, সেই ইচ্ছে একেবারে যে বিসর্জন দিয়েছিলুম তা নয়। ওরা আসবার মাসখানেক পর খবর পেয়ে দেখা করতে গিয়েছিলেন। গা ঘিন ঘিন গলির ভিতর টালির ঘর। সীতার বাবা দরজা খুলে দিলেন। ও তুমি, এসো। ভাবলেশীন কণ্ঠস্বর। দরজা খুলে দিয়েই সরে গেলেন। চাকরি নেই ওরাও জানতেন কিনা। খারাপ খবর বাতাসের মুখে দৌড়োয়। সীতার মা কিন্তু আদর যত্ন করেছিলেন। সীতার বোনেরাও এসেছিল। মানা, কান্না, আন্না। বেশ বড় হয়ে গেছে, তবু ফ্রক ছাড়েনি। শুধু সেমিজের খরচায় শাড়ি আর সেমিজের দরকার মিটছে। সকলেরই কুতকুতে ভীত চোখ, বুকের ওপর আড়াআড়ি করে দুহাত রাখা। শেষ বয়সী মেয়েদের বেশবাসে শরীরের বিলীয়মান রেখা ফুটিয়ে তোলার প্রয়াস, এদের ঢাকা দেবার। এত কথা বললেন সীতার মা, খুঁটিয়ে খুঁটিয়ে নানা জিজ্ঞাসাবাদ করলেন। তবু আশ্চর্য, বিয়ের প্রসঙ্গ কেউ একবার তুলল না। তুললে সলিলবাবুকে না বলতেই হতো, কিন্তু ওরা একবার কথাটা পারলেন না কেন? বললুম, সীতাও না। সীতাও না। দরজা বন্ধ করে দিতে সেই তো সলিলবাবুর পিছে পিছে এসেছিল। চৌকাঠে দাঁড়িয়ে মৃদু গলায় দুজনে একটা দুটো কথাও বলেছিলেন, কিন্তু সলিলবাবু যা চাইছিলেন সীতা তার ধার দিয়েও গেল না। হাত বাড়িয়ে সলিলবাবু ওর একটা আঙুল ধরলেন। বাধা পেলেন না, সাড়াও না। কয়েকটা মরা পাশার হাড় যেন হাতের মুঠোয় মরমর করে উঠল। চলে আসার আগে সীতা বলেছিল, আমাকে একটা কাজ খুঁজে দাও সলিলদা। নিজেরই কাজ নেই? সলিলবাবু হেসে বলেছিলেন, কি কাজ চাও তুমি? যা হোক কিছু। বাবার চোখে ছানি পড়ে এসেছে, উনি আর চাকরি করতে পারবেন মনে হয় না। পারলেও পাবেন না। একটা মাস তো এখানে কোনো মতে চলল। এরপর স্কুলে পড়া বিদ্যে বেশি নয় আমার। বাড়িতে বসে যা শিখেছি তা দিয়ে কিছু জুটবে না। এরপরে সেই পরিবেশে বিয়ের কথা বেসুরো শোনাতো। খোঁজ নিয়ে দেখবেন বলে সলিলবাবু সেদিন চলে এসেছিলেন। দিন কতক গা ঢাকা দিয়ে থাকতে চেয়েছিলেন, সীতা থাকতে দেয়নি। এই মেষ অবধি চলে এসেছে। সলিলদা, আমার কাজ। সলিলদা, চাকরি। চলে যায়, আবার ফিরে আসে। কাজের খোঁজ আছে, চাকরির? রোজ এক ঘ্যানঘ্যানে প্রশ্ন। নিজের সমস্যায় সলিলবাবু পাগল। বিরক্ত হয়ে একদিন বললেন, চাকরি মানে কিছু টাকা রোজগার করতে চাও, এই তো? একটা খোঁজ দিতে পারি, রাজি? তাতে আমারও হয়তো কিছু থাকবে। সীতা সাগ্রহে কাছে এসেছিল। ওর নিঃশ্বাসের তাপ বহুদিন পরে লাগছিল গায়ে। সলিলবাবুর ধীরে উচ্চারিত কথাগুলো শুনে আবার আগের চেয়েও দূরে সরে গিয়েছিল। মুখ কালো, স্ফুরিত ঠোঁট, তীব্র গলায় শুধু বলেছিল, ছোট লোক। আর এক মুহূর্ত বসেনি। দিন 15 আর দেখা নেই। দীর্ঘ একটা জ্যোতি দিলেন সলিলবাবু। হয়তো দম নিলেন, হয়তো সংকোচ জয় করলেন। তারপর এক চুমুকে পেয়ালা খালি করার মতো দ্রুত গলায় বাকিটুকুও বললেন। রাগ দেখিয়ে যে চলে গিয়েছিল সেই মেয়ে নিজে থেকে একদিন এলো। ফনা নেই, ঝাঁজ নেই। বাবার চোখের ছানি এই কয়দিনে আরো পুরু হয়েছে।
মা কবে যেন কলতলায় পিছলে পড়ে কোমর ভেঙেছেন। মা না পাড়ার কোন ছেলের সঙ্গে একদিন কাউকে না বলে ম্যাটিনিতে সিনেমা দেখে এসেছে। সেদিনের মতোই সীতা গা ঘেঁষে বসল, কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার এখন আর রাগ নেই তো সলিলদা? রাগ কেন? কার ওপর? রাগ তো তুমি করেছিলে। না, এমনি বললাম। আচ্ছা সলিলদা, তুমি সেদিন একটা প্ল্যান দিয়েছিলে, ঠাট্টা করনি না? সলিলবাবু বললেন, না। সীতা মাটির দিকে চেয়ে বলল, সেটা এখনো কি? কঠিন মর্মভেদী চোখে ওর দিকে চেয়ে সলিলবাবু বললেন, এখনো। তুমি রাজি? নত নেত্র সীতার মৌনই সম্মতি হল। তবু প্রথম দিকে নানা অসুবিধে ছিল। রাস্তায় নেমে সীতা বলতো, আমার গা ঠকঠক করছে সলিলদা, ভারী ভয় করছে, তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো। ওর পিঠে চাপড়ে দিয়েছেন সলিলবাবু, সাহস দিয়েছেন। ভয় কি? মোটরে একটু হাওয়া খেতে আসবে বই তো নয়, বড়জোর 1.5 ঘন্টা। ওরা আবার এই ক্যাফেতেই পৌঁছে দিয়ে যাবে। অবাক ব্যাপার এই, এত সাহস দিয়ে সীতাকে বিদায় করতেন, অথচ ওরা চলে যেতেই সলিলবাবুর নিজেরই কেমন গা ছমছম করত। সরু সুরঙ্গের মতো সেই ক্যাফেতে কত লোক আসে যায়, কারা আসে, কেন আসে, কি চায়, এখন কত রাত, ওদিকে খুপড়িতে কে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল, তার সঙ্গী তাকে ধমক দিতে গিয়ে নিজে অমন বিশ্রী গলায় হেসে উঠল কেন, মশমশ খুটখুট জুতোর চলা, চীনামাটি আর কাচের বাসনের টুংটাং, সব যেন ছায়া ছায়া একাকার, বোবা বোবা, কানা কানা, দমবন্ধ ভয়। গলিত আগুনে গলা জ্বালিয়ে না দেওয়া পর্যন্ত সেই ভয়ের হাত থেকে রেহাই নেই। আবার ঝুপঝুপ বৃষ্টি নেমেছে। চিলেকোঠার জানালার পাল্লা হঠাৎ খুলে গিয়ে ফের বন্ধ হয়ে গেল। সলিলবাবু হেসে বললেন, সীতার এখন কিন্তু একটুও ভয় নেই। চুপ করে থেকে বললুম, ওকে আপনি এখনো বিয়ে করে ফেলুন সলিলবাবু, এ কি সর্বনাশ করছেন? শ্বাসপতনের দীর্ঘ একটা শব্দ শুনলুম। আর হয় না। সীতার মা বোনেদের উপায় কি হবে? আর বিয়ে যে করব, বাসর হবে কি সদর রাস্তায়? এখন যে 2 মুঠো জুটছে তাও তো বন্ধ হবে। যে ডালে বসে আছে সে ডাল কি কেউ কাটে? আর হয় না। সলিলবাবু আবার বললেন, কোনোদিন বিয়ে হবে না জেনেই না ওর সঙ্গে এই বোঝাবুঝিতে নেমেছি। সীতাও রাজি হবে না। সেই বোঝাবুঝিতেও কত ফাঁকি সেদিন বুঝিনি। পরদিন আড়াল থেকে ওদের কথা শুনতে না পেলে বোঝা হতোও না। আমার উপর বাজার করার ভার পড়েছিল। কেনাকাটা সারা হতে দেখি অফিসের বেলা হয়ে গেছে। তেল মেখে নেব বলে তাড়াতাড়ি উপরে চলে এলাম, কিন্তু ঘরে ঢোকা হলো না। স্পষ্ট মেয়েলি গলা কানে এলো, তোমার পায়ে পড়ি সলিলদা, আজ অন্তত 20টা টাকা দাও। রুক্ষ বিরক্ত জবাব, তোমাকে বলেছি না আজ ভাঙানো নেই, কাল দেব। সরে যাওয়া উচিত ছিল, স্বীকার করছি, যাইনি। ওখানেই দাঁড়িয়ে পড়েছিলুম। সীতাকে বলতে শুনলুম, কিন্তু আমার যে এখনই দরকার সলিলদা, চাল কেনা হবে, তবে উনুন জ্বলবে। খাবো কি সেটা ভাবছো না? সলিলবাবু নির্মম গলায় বললেন, কাল তো অনেক খেয়েছো, তাতেও পেট ভরেনি? সে তো চপ কাটলেট, তাতে কদিনের খিদে মেটে সলিলদা, আর আমার মিটলেই কি বাকি সকলের মেটে? বাজে তর্ক করো না, আসল কথা তোমাকে তো বলেছি, নোট ভাঙানো হয়নি, হলে তোমার পাওনা করাক্রান্তি হিসেব করে মিটিয়ে দেব। আমাকে এটুকু বিশ্বাস করো না? করি, খুব করি। সীতার গলা ধরে এলো, কিন্তু আমি বাড়ি ফিরে ওদের কি বলবো বলে দাও? চাল ছাড়া মানা, কান্নার ফ্রক ছিঁড়ে গেছে, ছিট কিনতে হবে, মার ওষুধ। বোমা ফাটানোর মতো গলার আওয়াজ করে সলিলবাবুকে বলতে শুনলাম, চুপ করো। সত্যি কয়েক সেকেন্ডের জন্য সীতা যেন ভয় পেয়ে চুপ করে গেল। একটু পরে দাঁতে দাঁত চাপা স্বর শোনা গেল, শট, জোচ্চোর, তোমার কীর্তি আমি জানি না ভেবেছ? আগরওয়ালার কাছ থেকে তুমি এর মধ্যে 30 টাকা নিয়েছ, আমাকে বলনি। আশ্চর্য, জবাবে ধমক নয়, সলিলবাবুর বিরস গলার হাসি শুনতে পেলুম। ঠিক, কিন্তু জোচ্চুরি বা লুকোচুরি যাই বলো, সে কি আমি একা করেছি? সীতা, তুমি করনি? খাস্তগিরের কাছ থেকে হাত পেতে ইয়াররিং নিয়েছিলে,
সে কথা আমাকে জানিয়েছ? টাকার দরকার যদি এতই বেশি ছিল তবে সেটাকেও বাঁধা রাখতে পারতে। সীতার চমক লাগা গলায় যেন ওর বিবর্ণ মুখ দেখতে পেলুম। সেই ইয়াররিং তো গিল্টির, কে বাঁধা রাখবে বলো? মনে হলো সলিলবাবু যেন সীতার কাছে সরে গেলেন, কাঁধেও হাত রাখলেন কিনা বলতে পারি না। অবিচল গলায় বললেন, তোমার ইয়াররিং গিল্টি সীতা? আগরওয়ালা যে নোটটা দিয়েছে সেটাও তেমনি জাল। জাল বলেই টাকাটা ভাঙাতে পারিনি। ওটা আগরওয়ালাকে ফেরত দিয়ে বদলে নিয়ে আসব। শাড়ি খসখস। সীতা বুঝি ছিটকে সরে গেল। জাল? কক্ষনো না, মিথ্যুক। বেশ, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারো। সলিলবাবুর উদাসীন নিষ্কম্প গলা। ওই তো আমার জামার বুক পকেটে আছে, নামিয়ে নাও। চাই না, আমি নোটের আসল নকল চিনি না। দীর্ঘ স্তব্ধতার পর সীতার ক্লান্ত গলা শুনতে পেলুম। এখন আসি সলিলদা, টাকা যখন তুমি দেবেই না। দেব না তো বলিনি। নোটটা বদলানো হলে তোমাকে শেষ পাইটা বুঝিয়ে দিয়ে আসবো, বুঝেছ? দরজার মুখে ছায়া পড়ল। তাড়াতাড়ি সরে দাঁড়ালুম। খোঁপা এলানো, শাড়িরও ভাঁজ নেই। সীতাকে টলতে টলতে বেরিয়ে যেতে দেখলুম। কয়েকদিন পরেই লখনৌ চলে যেতে হয়। জানি না সীতা আর কোনোদিন মেশে ফিরে এসেছিল কিনা। সেদিন কে সত্যি কথা বলেছিল তাও জেনে নেওয়া হয়নি। হয়তো দুজনেই, হয়তো কেউ না। দুলটা খাঁটি, গিল্টি দুই হতে পারে। নোটটা আসল বা জাল। গল্পের শেষটাও অজানা রয়ে গেছে। তবু দূর থেকে আশা করছি ওদের বিচিত্র যৌথ চুক্তির পরমায়ু বেশি দীর্ঘ হয়নি, যেখানে দুই অংশীদারের মধ্যে এত সন্দেহ আর অবিশ্বাস সেখানে হয় না। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।